মূলত কাকে বলে তোমরা জানো? ক্রিয়া সংগঠিত ভিন্ন ভিন্ন কাজকে টেন্স বলে। আচ্ছা, টেন্সের আরেকটা মিনিং আছে, কি বলো দেখি? অর্থাৎ টেন্সের ক্রিয়ার কাল, হ্যাঁ ক্রিয়ার কালকে টেন্স বলে, এক্স্যাক্টলি। অর্থাৎ সময়কে বলা হয় টেন্স। কোন টেন্স মানে কোনো বাক্যই আসলে সময়ের বাহিরে না, প্রত্যেকটা টেন্স প্রত্যেকটা বাক্যই আসলে সময় কোনো না কোনো সময় সময়কে ঘিরেই হয়, কেমন? তো চলো আজকে টেন্স নিয়ে আলোচনা করি। টেন্স মূলত কত প্রকার বলো দেখি, জানো? মূলত টেন্স কত প্রকার? তিন প্রকার। দেখো আমি তোমাদের প্রশ্ন করি, বাট যদি তোমরা জানো তাহলে বলে ফেলবা, হ্যাঁ? কারণ কি এইসব জিনিসে অংশগ্রহণ করা ভালো। এই যে মনে করো বলার একটা সাহস তৈরি হবে, হ্যাঁ? ভুল হোক সমস্যা নাই, তো ভুল গেলে আমি ঠিক করে দিব, ডোন্ট ওয়ারি। তাহলে আমরা আজকে শিখছি টেন্স, TENSE। টেন্স, টেন্স মানে হচ্ছে কাল বা সময়, কাল বা সময়। ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এবং তোমরা জানো ক্রিয়া মানে হচ্ছে কাজ, মানে ভার্ব। যে কোনো ভার্বকেই আমরা তো কাজ বলি, বা যে কোনো কাজকে তো ভার্ব বলে। কাজের আরেকটা সংজ্ঞা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস আর কল্ড ভার্ব, অর্থাৎ যে কোনো কিছু করাকেই আমরা ভার্ব বলবো। তাহলে টেন্স মূলত তিন প্রকার, আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। আচ্ছা, টেন্স মূলত তিন, আপাতত তোমাদের কিছু লিখতে হবে না, কেমন? আমি আমি বললে তারপর লিখবা। তিন প্রকার, এই যে। আচ্ছা, তিন প্রকার কি কি বলো দেখি, জানো কিনা? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, হ্যাঁ পাস্ট এবং ফিউচার। এটা হচ্ছে মূল বিষয়, অর্থাৎ টেন্সের মূল তিনটা: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান সময়, পাস্ট মানে অতীতকাল, ফিউচার মানে ভবিষ্যৎ। আমরা প্রত্যেকটা জিনিস একদম সূক্ষ্মভাবে জানবো, একদম মানে কোথাও আটকে গেলে আমার সাথে শেয়ার করবা, স্যার আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? তাহলে আমি তোমাদের বুঝাই দিব। আচ্ছা, ভালো করে খেয়াল করো। প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল, পাস্ট মানে অতীতকাল, এবং ফিউচার মানে ভবিষ্যৎকাল। তিনটা আলাদা কাল। আজকে আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে কথা বলবো এবং প্রেজেন্টের ভিতরে ডিটেলস সব কিছু আলোচনা করব, হ্যাঁ? কিভাবে চিনবো, গঠন, ট্রান্সলেশন, কোয়েশ্চেন্স, কোথায় কি হয়, আমরা সবকিছু আজকে ক্লাসে আমরা ক্লিয়ার করব। সো প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল। আচ্ছা, তোমরা কি জানো যে প্রেজেন্ট মানে তো বর্তমান কাল, স্যার বুঝতে পারলাম, কিন্তু প্রেজেন্ট টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায় জানো? চার ভাগে। প্রেজেন্টকে আবার চার ভাগে ভাগ করা যায়। তাহলে এটা কি? বর্তমান কাল। আমি তো লিখে তোমাদের বোঝাই, হ্যাঁ বর্তমান, এই যা কোথায় গেল বাবা, একটু দাঁড়াও। বর্তমান কাল বা বর্তমান সময়, এটাকে আবার, তার মানে কি দেখো, বর্তমান কাল মানে বর্তমান সময়ে সংগঠিত সমস্ত কাজকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে আবার চারটা ফর্ম পেয়েছি, তাই না? কি কি জানো কি কেউ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওরে টেন্স। বাবা, তুমি তো আগে থেকে সব জানো দেখা যায়, ভেরি গুড, বা খুব ভালো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আমি সবগুলো লিখে নিই। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এটা হচ্ছে মূলত প্রেজেন্ট টেন্সের চারটা চেহারা, হ্যাঁ? এই যে বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটাকে আমরা আবার আলাদা আলাদা ভাবে চিনবো, তাই? ও কে যেন লিঙ্ক বাই দ্য ওয়ে। তাহলে চলো প্রেজেন্ট টেন্স নিয়ে খুব মনোযোগ দিবা, কারণ এই চারটা ফর্ম থেকে তোমাদের আমি এক্সাম নেব আজকে, হ্যাঁ পরীক্ষা নেব, এবং এখান থেকে ট্রান্সলেশনস করতে দিব, টেন্স চিনবো, সবকিছু খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা। তো এক একটা টেন্স চেনার আবার ধরন আছে। স্যার ধরনটা কেমন? যে কোনো টেন্স আমরা যদি ট্রান্সলেট করতে চাই তাহলে ওই টেন্সের একদম শেষে খেয়াল করব টেন্স চেনার উপায়। ভালো করে শোনো, যে কোনো টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা বাক্য। অর্থাৎ তোমার সামনে ধরো একটা বাংলা বাক্য দিয়েছি, এই বাংলা বাক্য অনেক বড়, এই বাক্যের একদম শেষ শব্দটা তুমি খেয়াল করবা। ওকে, লাস্ট ওয়ার্ড, এই যে শেষ শব্দ, শেষ শব্দ অনেক সময় অনেক বইতে আছে, হ্যাঁ নানান বিষয় ওইভাবে মনে রাখতে পারবে না, তোমরা তো ছোট, এই জন্য আমি শর্টকাট নিয়ম শেখাই যাতে তোমাদের মাথায় থাকে। সোজা কথা, শেষ শব্দ ধরে
তুমি ফলো করলেই তুমি যে কোনো তুমি যেভাবে চেনো সেই চেনাটাকেও যদি শেষ শব্দ থেকে তুমি ধরো তবু তোমার টেন্স চিনতে অনেক সহজ হবে। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো স্যার? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট স্যার চিনবা। বর্তমানে কোনো কাজ অভ্যাস বা চিরসত্যকে বোঝায়। হ্যাঁ, চিরসূত্রকে ওই আমি ওটাই বোঝাচ্ছি, শেষ শব্দ দেখবা তাহলে সব মিলে যাবে। কেমন? এবার আসো, অভ্যাস বলো বা যে কোনো বলো, এই যে আমি চলে আসছি এবার বাংলা বাক্যের শেষে। বাংলা বাক্যের শেষে দেখো, এইটা একদম শেষে চলে গেছি, করি বা করো, হ্যাঁ এইগুলো দিয়ে দেখবা অভ্যাস বা সত্য চলে আসবে। আর অনেকের অভ্যাস সত্য চিনতে প্রবলেম হয় যে স্যার কিভাবে চিনবো, এই জন্যই এই মানে মানে শর্টকাটে তোমরা যাতে মনে রাখতে পারো এই জন্য লাস্ট শব্দের কথা আমি অলওয়েজ বলি। সো বাংলা বাক্যের শেষে করি, করো বা করেন, অথবা মনে করো খাই, খাও বা খান ইত্যাদি থাকবে। হ্যাঁ, দেখো এর মধ্যে কিন্তু সত্য বা ওই যেটা বললে অভ্যাস চলে আসবে। যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমার বাবা প্রতিদিন অফিসে যান, হ্যাঁ, যেমন আমার মা বাসায় প্রচুর পরিশ্রম করেন। তো এই যে যে কাজগুলো হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে, এর মধ্যেই অভ্যাস বা চিরসত্য চলে আসবে। বা সূর্য মনে করো পূর্ব দিকে উদিত হয় বা ওঠে। তো এই কারণে যে প্রতিদিন যে কাজগুলো আমরা সংগঠিত করি বাংলা বাক্যের শেষে প্রতিদিন করি, এই জিনিসটা মনে মনে রাখবা। আমি কিন্তু একটু পরে এক এক করে ধরবো, আর কিভাবে চিনবো সেটা কিন্তু আমাকে তোমাকে এক্সপ্লেন করে বোঝাতে হবে। তাহলে কি বলেছি, বাংলা বাক্যের শেষে প্রতিদিন করি, করো, করেন, খাই, খাও, খান, বা আরো তো অনেক ওয়ার্ড, সব তো লেখা সম্ভব না, এই জন্য আমি শর্টকাট এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে বেটার হবে। তাহলে বাংলা বাক্যের শেষে প্রতিদিন করি, করো, করেন, অথবা খাই, খাও, খান ইত্যাদি থাকলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। আচ্ছা, টেন্স তোমরা কি জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা কিরকম জানো? স্যার আমি জানি, বলো। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। এক্সটেনশন বা অবজেক্ট। সবাই একটু খেয়াল করো, এটা ছিল আমাদের অ্যাফার্মেটিভের গঠন। আমরা একবারে 6টা গঠন শিখবো এখন, 6টা, বাট সেন্টেন্স থেকে শিখবো, তাহলে তোমাদের মনে থাকবে। যেমন মনে করো ইউ ইট রাইস, এটা হ্যাঁ আমি একটু লিখে নিই তারপর বোঝাচ্ছি। দেখো, ইউ ডু নট ইট রাইস, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। আমি আমি দেখাচ্ছি কিভাবে মনে রাখতে হবে। ডু ইউ ইট রাইস, ডু ইউ নট ইট রাইস, অথবা ডোন্ট ইউ, আমি সংক্ষেপে লিখলাম ভালো হবে, ডোন্ট ইউ ইট রাইস। এই যে দেখো, when do you eat rice, when don't you eat rice। এই যে এখানে আমি 6টা গঠন লিখেছি, 6 গঠন আছে। দেখো এই গঠনগুলোকে স্যার কিভাবে বুঝবো? দেখো এখানে মূলত সাবজেক্ট, আমি সব বুঝিয়ে দেবো। সাবজেক্ট থাকবে প্লাস এই দেখো ভার্ব, যেটা আমাদের একটু আগে অজস্রী বলেছে তাই না, ভার্ব 1 থাকবে। স্যার আমি তো দরকার মানে ঈদ লিখে নাই। কই 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 বাবা লিখি নাই, কোথায় বলো তো? ডোন্ট ইউ ইট, ও ও লাস্টের আচ্ছা, হ্যাঁ দুটা। হ্যাঁ তাই তো খেয়াল করি নাই, ডোন্ট ইট হবে শিওর। আচ্ছা, এবার দেখো সাবজেক্ট প্লাস ভার্ব 1, তারপর প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এটা আমাদের মূল গঠন। এই গঠনটাকে আমি 6টা ফর্মে নিয়ে গেছি, নেগেটিভ, তারপর ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, অর্থাৎ এই 6টা ফর্ম আমাদের মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো স্যার? যেমন তুমি যদি আই ট্রাইস দিয়ে মনে রাখো তাও রাখো, আই ট্রাইস আমি ভাত খাই, আই ডোন্ট ইট রাইস আমি ভাত খাই না, ডু আই ট্রাইস আমি কি ভাত খাই, ডোন্ট আই ট্রাইস আমি কি ভাত খাই না, ওয়েন ডু ইট রাইস আমি কখন ভাত খাই, ওয়েন ডু ইট রাইস আমি কখন ভাত খাই না। দেখো আমি লিখে দিচ্ছি, এখানে আই দিয়ে দাও, তাহলে তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। অর্থাৎ এই 6টা ফর্ম যদি মনে রাখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের 6টা ফর্মই তুমি ব্যবহার করতে পারবে। তাহলে আই ইট রাইস ভালো করে রাখো, একটু পরে আমরা এইটা আলোচনা মানে একটু তোমাদের কাছে জানতে চাইবো। আই ইট রাইস আমি ভাত খাই, অবশ্য বাংলা সহ দিলে ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা আমি একবার নোট করে দিই, হ্যাঁ, আমি ভাত খাই। তারপর 2 নম্বর হচ্ছে, আচ্ছা গঠনটা নিচে রাখলাম, হ্যাঁ, আমি ভাত খাই না, এরপরে আমি ভাত খাই না। আচ্ছা গঠনটা আমি লিখে দিচ্ছি একবারে নিচের দিকে, সাবজেক্ট প্লাস, এরপর ডু নট চলে আসবে তাই না, বাট ডাজ নটের একটা ব্যাপার আছে, আমি আসছি একটু পরে। এটা ডু নট দাও, সাবজেক্ট প্লাস
ডু নট, আচ্ছা ডোন্ট দিই, হ্যাঁ তাহলে এটা সহজে মনে থাকবে। ডোন্ট প্লাস ভার্ব ওয়ান, আর এখানে ডোন্ট দিলাম, ডোন্ট ইট রাইস। হ্যাঁ আচ্ছা এবার দেখো, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, প্রশ্ন। হ্যাঁ আচ্ছা এটা আমি পরে আমি গঠনটা লিখে দিচ্ছি। আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই না। when do I eat rice, আমি কখন ভাত খাই, আমি কখন ভাত খাই, আমি কখন ভাত খাই না, আমি কখন ভাত খাই না। সবাই একটু খেয়াল করো, এই গঠনটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ফর্মে আমরা এই গঠন দিয়ে আমরা শিখবো। হ্যাঁ এই 6টা ফর্ম আমাদের মনে রাখতে হবে। আচ্ছা মায়েশা একটু বলো দেখি, আমি খেলি কি হবে তাহলে, মায়েশা আমি খেলি, আর কেউ বলো না, তোমরা শোনো। হ্যাঁ আমি খেলি I বলো। play. আই প্লে, আমি খেলি না, I don't play. আমি কি খেলি, Do I play? আমি কি খেলি না, Do do I don't play? না এখানে ডোন্ট আই প্লে বলবা, ডোন্ট আই প্লে, আগে ডোন্ট নিয়ে আসবা, আবার বলো ডোন্ট আই Don't প্লে, বলো ডোন্ট don't আই। I play? হ্যাঁ আমি কখন খেলি, when, When I play? না when এর পর ডু লাগবে একটা, when do I play, আবার বলো। When do I play? হ্যাঁ আমি কখন খেলি না, when, When mm, when don't হ্যাঁ হ্যাঁ I play? yes when don't I play, ঠিক আছে ভেরি গুড। আচ্ছা এবার আসে, কে জয়েন করতে পারছে না বাবা, আচ্ছা আচ্ছা দেখি তুবা একটু ওপেন করো, তুবা, তুবা বলবা তুমি একটি চিঠি লেখো, বলো। You write a letter. তুমি একটি চিঠি লেখো না, You don't write a letter. তুমি কি একটি চিঠি লেখো, Do you write a letter? তুমি কি একটি চিঠি লেখো না, Don't you write a letter? তুমি কখন একটি চিঠি লেখো, When do you write a letter? তুমি কখন একটি চিঠি লেখো না। When don't you write a letter? ইয়েস এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। একটু দেখো তোমরা, এই যে গঠন, গঠন বলতে যদি সেন্টেন্স মনে রাখতে পারো গঠন ইজি হয়ে যাবে। তাহলে আই সাবজেক্ট ভার্ব ওয়ান এবং অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে তুমি সেন্টেন্স মেক করেছো। এখন প্রশ্ন, স্যার এই যে আই ডোন্ট ইট রাইস আছে, এর মধ্যে ভার্ব কোনটা, স্যার ডু মানে তো ভার্ব, ইট মানে ভার্ব, আমি কোনটা ভার্ব বলবো। দেখো প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভ করতে যাই ওই টেন্সের যে অক্সিলারি ভার্বটা সেটা ব্যবহার করতে হয়। তাহলে এখানে মূল ভার্ব কিন্তু খাওয়া, আর ডোন্ট হচ্ছে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। ওকে তাহলে এখানে মূল যে ভার্বটা ব্যবহার করেছো সেটা হচ্ছে ইট। তাহলে স্যার এখানে বুঝলাম তো আই ইট, উই ইট, ইউ ইট, তাহলে স্যার ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নামে একটা জিনিস আছে তখন ওটা কি হবে। আচ্ছা এবার এটা তোমাদের একটু বোঝাই। আচ্ছা অজস্বী, অজস্বী তুমি একটু বের করো, মাইক্রোফোন ওপেন করো, তুমি বলো সে একটি বই পড়ে, সে স্যার শুনতে পারি নাই। সে একটি বই পড়ে, She reads a book. she reads a book, সে একটি বই পড়ে না। She don't read a book. আচ্ছা এখানে একটু ভুল করেছো, কেন, she doesn't বলবা, কেমন, she doesn't read a book। আচ্ছা দাঁড়াও একটু এটা দিয়ে বলি, এটা দিয়ে বলে দুটো ফর্ম লিখে দিই তাহলে ভালো হবে, এটা দুটো ফর্মে লাগবে। আচ্ছা তুমি বলো ভাত খাওয়া দিয়ে, সে ভাত খায়, কি হবে, ই She eats rice. ইটস, আচ্ছা she eats rice, সে ভাত খায় না, She doesn't eat rice. ভেরি গুড, she doesn't eat rice, এটা কিন্তু রুল। আচ্ছা এবার বলো সে কি ভাত খায়, Does she eat rice? ভেরি গুড, সে কি ভাত খায় না, Doesn't she eat rice? ওকে ডাজেন্ট শি ইট রাইস। আচ্ছা সে কখন ভাত খায়, When does she eat rice? ভেরি গুড, সে কখন ভাত খায় না, When doesn't she eat rice? এই তো ফ্যান্টাস্টিক, ডাজেন্ট শি ইট রাইস, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে লামহা একটু ওপেন করো তো বাবা, ঠিক এটা দিয়ে তুমি আরেকটা সেন্টেন্স মেক করবা, লামহা। আচ্ছা লামহা তো মাইক্রোফোন ওপেনই করো না, আচ্ছা লামহা ওপেন করেছে, লামহা বলো দেখি সে দিয়ে বলবা, সে ক্রিকেট খেলে, কি হবে বলো দেখি, হ্যাঁ সে ক্রিকেট খেলে, She doesn't না doesn't না play না cricket. নেগেটিভ বলি নাই বাবা, আমি তো অ্যাফার্মেটিভ বলেছি। তাহলে বলো শি প্লেস ক্রিকেট, আবার বলো She plays cricket. সে ক্রিকেট খেলে না, Uh,
she not play আর cricket? শুধু নট হবে না, এখানে ডাজেন্ট চলে আসবে। এই যে শি ডাজেন্ট প্লে ক্রিকেট। আবার বলো সে ক্রিকেট খেলে না। কি হবে? শি। She doesn't play cricket. আচ্ছা সে কি ক্রিকেট খেলে? তখন কি বলবো? ডাজ। Doesn't she না 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 না, play cricket? তুমি আগে ভালো করে দেখো আমি হ্যাঁ বোধক বলেছি নাকি না বোধক। যদি হ্যাঁ বলি তাহলে নেগেটিভ নট বলা যাবে না। তাহলে বলো আবার, সে কি ক্রিকেট খেলে? ডাজ শি। Does she play cricket? ওকে, সে কি ক্রিকেট খেলে না? ডাজেন্ট। Doesn't she play cricket? সে কখন ক্রিকেট খেলে? when। When does she play cricket? কখন সে ক্রিকেট খেলে না? when। When doesn't she play cricket? when doesn't she play cricket? ঠিক আছে, থ্যাংক ইউ। তবে এখানে আরেকটা আলোচনা থেকে যায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, তাই না? দেখো পার্সন মূলত তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। অর্থাৎ নাউনকে, ব্যক্তিকে, হ্যাঁ, অর্থাৎ কোনো একটা ব্যক্তি, যেমন ওই যে পড়েছো না প্রোনাউন, আই, ইউ, হি, শি, দে, ইট, হ্যাঁ, এগুলোকে প্রোনাউন বলে এবং প্রোনাউনের ভাগ রয়েছে, যেমন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। একটু লিখে বোঝাই, হ্যাঁ, তাহলে ভালো হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়েই ক্লাস করতে হবে। এই যে ফার্স্ট পারসন, আচ্ছা ফার্স্ট পারসন লিখলাম, সেকেন্ড পারসন লিখলাম এবং থার্ড পারসন লিখলাম। ফার্স্ট পারসন সিঙ্গুলার আবার আছে, সিঙ্গুলার মানে তোমরা জানো যে এক বা একক, এবং প্লুরাল মানে একের অধিক, মোর দ্যান ওয়ান পারসন অর ওয়ান পিপল ইজ কল্ড প্লুরাল। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হবে? আই, শুধু আমি। হ্যাঁ, প্লুরাল কোনটা বলো দেখি? We. উই। আচ্ছা সেকেন্ড পারসনের You. ইউ, আর প্লুরাল You. এই তো ইউ এবং ইউ। আচ্ছা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা হবে? He, she, it, বাকি যতগুলো আছে সবগুলা। হি, শি, ইট এবং Plural বাকি, বাদে। হ্যাঁ বাকি ওয়ান পারসন। পৃথিবীতে যত একজন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তি, ওয়ান পারসন অর ওয়ান থিং, ওয়ান পারসন অথবা ওয়ান থিং। ওয়ান থিং মানে স্যার একটা জিনিস। আর প্লুরাল কোনটা বলো দেখি? They. দে, তারপরে দে আছে, আর যে কোনো প্লুরাল, তাই না? যে কোনো plural. হ্যাঁ, মেনি পিপল অ্যান্ড মেনি থিংস, মেনি থিংস। এবার একটু ভালো করে খেয়াল করো দেখি, এইগুলো মনে রাখবা। যেমন আই হচ্ছে, এগুলো তো এই চারটা সহজ, বাট এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা মনে রাখবো আমি এবং তুমি, অর্থাৎ আমি একজন আর তুমি একজন, এই দুইজন বাদে পৃথিবীর যে কোনো একজন ব্যক্তিকে অথবা একটা বস্তুকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলবো, এবং সেই ক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস এবং ইএস যুক্ত করব। কেমন? এটা মনে রাখবা, থার্ড পারসন, এই যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্ব প্লাস এস অথবা ইএস হবে। স্যার বুঝলাম, কিন্তু এস কখন হবে, ইএস কখন হবে, তাই না? একটা প্রশ্ন থেকে যায়। আচ্ছা এটা তো বুঝতে পেরেছো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব, তাই না? চলো আমরা আরেকটা একটু করে দেখি। ফাতেমা একটু বলো দেখি বাবা। ফাতেমা তুমি বলো, আমার মা রান্না করেন। কি হবে ফাতেমা? My mother is cook. ইজ হবে না তো, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। আমার মা প্রতিদিন রান্না করেন, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট ভার্ব হবে। আবার বলো, আমার মা রান্না করেন। মাই মাদার, My mother cooks. মাই মাদার কুকস। ওই যে একজন ব্যক্তি হলে আমরা থার্ড পারসন এস হবে, তাহলে কি হবে? আবার বলো, মাই মাদার। My mother cooks. এবার নেগেটিভ করো, আমার মা রান্না করেন না। My mother don't cook. ডোন্ট হবে না, ডাজেন্ট হয়ে যাবে, এটা মনে রাখো বাবা। হ্যাঁ, ডাজেন্ট কুক। এবার বলো, আমার মা কি রান্না করেন? ডাজ, ডাজ, তারপরে মাই মাদার কুক। তোমার কথা শোনা যাচ্ছে না, ডাজ বলো, ডাজ মাই মাদার কুক। My mother cook. হ্যাঁ, এবার বলো, আমার মা কি রান্না করেন না? কি হবে? ডাজেন্ট। Doesn't my mother cook? ওকে, আমার মা কখন রান্না করেন? when। When does my mother cook? আমার মা কখন রান্না করেন না? when Doesn't my mother cook? yes। ঠিক আছে, রাফি বলো দেখি, আমার বাবা অফিসে যান। কি হবে?
My father go to office. গো হবে না, থার্ড পারসন হলে গোজ হয়ে যাবে। আচ্ছা আবার বলো, আমার বাবা অফিসে যান। My father goes to office. তোমার বাবা অফিসে যান। Your father goes. ইয়েস, গোজ টু অফিস। তোমার বাবা অফিসে যান না। ইয়োর, Your father হ্যাঁ doesn't হ্যাঁ গো go to office. ইয়েস, তোমার বাবাকে অফিসে যান। Does your father goes to office? আচ্ছা, এখানে গোজ হবে না, দেখো এই যে ডাজ বলেছি বলে পরে আর কিন্তু এস ব্যবহার করা হয় নাই। ডাজ হয়ে গেলে পরের ভাবটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে, শুধু বেসিক ফর্ম, বেস ফর্ম যেটা বলে। আবার বলো, তোমার বাবাকে অফিসে যান। Does your father go to office? ইয়েস, তোমার বাবাকে অফিসে যান না। Doesn't your father go to office? তোমার বাবা কিভাবে অফিসে যান। How your father না goes না, to office? হাউ ডাজ হবে, হাউ ডাজ। How does your father go to office? তোমার বাবা কিভাবে অফিসে যান না। হাউ doesn't your father go to office? ইয়েস, গো টু অফিস। থ্যাংক ইউ। তাহলে এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া মাত্রই তোমার মাথায় ক্লিক করতে হবে যে হ্যাঁ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এর জন্য তোমাকে মনে রাখতে হবে হি শি ইট এবং ওয়ান পারসন ওয়ান থিং, অর্থাৎ পৃথিবীতে আমি এবং তুমি বাদে যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা এস যুক্ত করব। এবার আসো, কোথায় এস হবে কোথায় এস হবে। এস হবে মূলত বেশিরভাগ ভার্বের ক্ষেত্রে এস যুক্ত হয়, তবে যেই সব ভার্বের শেষে, দেখো লিখে দিই, ভার্বের একদম শেষ শব্দ, শেষ লেটার। ভাওয়েল হইলে ওখানে ইএস যুক্ত হবে। হ্যাঁ বলো বাবা। ভাওয়েল থাকলে কি ইএস যুক্ত হবে? না না, ভাওয়েল শুধু ভাওয়েল থাকলেই হবে না, আরো কিছু আছে, যেমন দেখাচ্ছি। আচ্ছা, স্যার যেমন তো গো এর ইএস হয়। শুধু গো হবে না, আরো আছে, একটু একটু থেমে যাও, হ্যাঁ একটু বাবা। ভার্বের শেষ শব্দে, আচ্ছা ভার্বের শেষ অক্ষর, আচ্ছা একটু খেয়াল করবো, অক্ষর অক্ষর আচ্ছা, ভার্বের শেষ অক্ষর কি থাকতে পারে, যেমন ও থাকতে পারে, এটা ভাওয়েলের সাথে সম্পর্কিত না। ও থাকতে পারে, এক্স থাকতে পারে, হ্যাঁ আমি দেখাচ্ছি এক্সাম্পল, সিএইচ থাকতে পারে, এসএইচ থাকতে পারে, তারপরে শুধু এস থাকতে পারে। এইগুলো থাকলে আমরা তখন ভার্বের সাথে ইএস যুক্ত করি। যেমন এক্সাম্পল যদি হয়, গো আছে, গো এর সাথে ও আছে, তাই না, এর জন্য গোজ হয়ে যায়। আবার দেখো বক্স আছে, বক্স মানে ঘুষি দেওয়া, হ্যাঁ এই বক্সের শেষে ইএস আছে, বক্সেস। আবার দেখো টাচ মানে স্পর্শ করা, টিওইউসিএইচ, তাহলে হচ্ছে টিওইউসিএইচএস, টাচেস আছে, তাই না। আচ্ছা এরপরে মনে করো আর কি আছে, এস এইচ দিয়ে এক্সাম্পলটাতে মনে আসছে না, এস এইচ এবং এস, এস এইচ এবং এস দাঁড়াও এক্সাম্পল, হ্যাঁ স্যার ওয়াশ। হ্যাঁ ওয়াশ, ওয়াশ এক্স্যাক্টলি, ওয়াশ, ভেরি গুড, ওয়াশেস হয়ে যাবে, তাই না, ওয়াশেস। আচ্ছা আরেকটা আছে, এস দিয়ে কি হতে পারে বলো তো একটা, কারো মনে আছে কিনা বা মনে করতে পারো কিনা, লাস্টে এস শব্দ কোনো ভার্ব খুঁজে পাচ্ছো? না নাউন তো, বাস। না বাস তো নাউন, আমি ভার্ব চাচ্ছি, হ্যাঁ ভার্ব। আচ্ছা সেটা, হ্যাঁ হ্যাঁ ফাইন হ্যাঁ ফাইন। বুঝে নাই বাবা, কথা তোমার কথা শুন। আচ্ছা আমি এই এক্সাম্পল গুলো দিলাম, আর এস এর বিষয়টা মনে নেই, কিন্তু তোমাদের শিটে আমি দিয়ে দেবো, হ্যাঁ আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। অর্থাৎ শুধু ভাওয়েল বলে কোনো কথা নেই, এই ফর্মগুলো একটু মনে রাখবা, হ্যাঁ ও এক্স, সি এইচ, এস এইচ এস, এগুলো থাকলে আমরা ভার্বের সাথে সরাসরি ইএস যুক্ত করব, আর বাকি যে কোনো ওয়ার্ডকে সরাসরি আমরা শুধু এস যুক্ত করে দেব, ব্যাস। তাহলে এতক্ষণ ছিল আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি আবার একটু আলোচনা করছি, মন দিয়ে শোনো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনতে হবে, বাংলা বাক্যের শেষে কোনো কাজ প্রতিদিন করি, খাই, ঘুমাই, বা করো, খাও, ঘুমাও, করেন, খান, ঘুমান ইত্যাদি থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো, এবং এর মধ্যেই আমাদের সমস্ত অভ্যাস এবং সত্য বিষয়টা চলে আসবে। আর প্রেজেন্ট ইনডিফিনিটের যে বেসিক গঠন আমরা জানি, সাবজেক্ট, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস ওই এক্সটেনশন বা অবজেক্ট, আর থার্ড পারসন হলে সাবজেক্ট, ভার্বের সঙ্গে এস ইএস
প্লাস অবজেক্ট এবং এক্সটেনশন, এবং এইটুকু খুব ভালো করে পড়বা কয়েকবার, কেমন বাবা? আর এটা কেন দিয়েছি, ছন্দ করে দিয়েছি যাতে এটা তোমার মনে থাকে। হ্যাঁ, আই ইট, আই ডোন্ট ইট, ডু আই ইট, ডোন্ট আই ইট, ওয়েন ডু আই ইট, ওয়েন ডোন্ট আই ইট। আবার হিয়ের ক্ষেত্রে দেখো, হি গোজ, হি ডাজন্ট গো, তাহলে প্রথমে ডাজেন্ট চলে আসলে পরে আর গো, পরে আর গোজ হবে না। হি ডাজন্ট গো, ডাজ হি গো, ডাজন্ট হি গো, ওয়্যার ডাজ হি গো, ওয়্যার ডাজন্ট হি গো। তাহলে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, কোনো ঝামেলা বোধ করতেছো? বলো ওয়াসিফ, তুমি বুঝতে পেরেছো বাবা? ওয়াসিফ বুঝতে পেরেছো? স্যার স্ট্রাকচারটা কি? কোনটা বাবা, কোন স্ট্রাকচার তুমি জানতে চাচ্ছ বলো? প্রেজেন্ট ইনডিফিনিট। এই যে স্ট্রাকচার, এই যে আমি দেখিয়ে দিয়েছি, সাবজেক্ট। আচ্ছা, মূল স্ট্রাকচার আমি দুটো লিখে দিচ্ছি, কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে মূলত আমরা সেন্টেন্স মেক করে থাকি, তাই না? যেমন মনে করো, আই গো টু স্কুল। জায়েদ, এটা কি বুঝতে পেরেছো স্ট্রাকচারটা? ইয়েস স্যার। আর যার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্ট হয়ে যাবে প্লাস ভার্বের সঙ্গে কি হবে, এস অথবা ইয়েস প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এটা গঠন। যেমন হি গোস টু অফিস। বুঝতে পেরেছো? জায়েদ, ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে দুটো, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য এবং এটা বাকি সবগুলোর জন্য। এবং এই গঠনটা আমরা তো দুটো গঠন জানতাম, আমি এখানে সবগুলো গঠন শেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, যদি তোমার যদি ডাবলএইচও হয় তবু সেই ক্ষেত্রে যেন গঠনটা তুমি ফাইন্ড আউট করতে পারো। স্যার, বলো বলো। স্যার আপনি যে যে চারটা ওয়ার্ড লিখে দিয়েছেন না, যে ভার্বের শেষে ইএস যুক্ত হবে, হ্যাঁ হ্যাঁ, ওই কয়টাই কি ওয়ার্ড নাকি আরো ওয়ার্ড আছে? বেসিক্যালি এই কয়টা ওয়ার্ড মনে রাখলেই হবে। হ্যাঁ, বাট আরো দু একটা থাকতে পারে, আমি তোমাদের যখন শীট দেবো শীটে লিখে দেবো, আমার এই মুহূর্তে সবগুলো মনে পড়ছে না। কোথায় গেল এটা, মূলত এই চারটা, এর সাথে হয়তো আর হয়তো সর্বোচ্চ একটা বা দুইটা থাকতে পারে, কিন্তু আমি যখন শীট দেবো তখন শীটটা খেয়াল করবা। হ্যাঁ, আমি শীটে ওকে স্যার। আরো দুই তিনটে এক্সাম্পল দিয়ে দেবো, এগুলো মনে রাখলেই যথেষ্ট। ও স্যার ভার্বের শেষে যদি এগুলো থাকে তাহলে এস বাই এস যুক্ত না না হবে। না, তো শুধু ইয়েস যুক্ত হবে। ইয়েস, এস এস না, এস তো বাকি সবগুলোর ক্ষেত্রে। যদি এটা ও থাকে তাহলে ইয়েস হবে, এখানে তো এস দিতে পারবা না, অর্থাৎ এই লেটার গুলো থাকলে আমাদের ইয়েস যুক্ত করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা মোটামুটি কথাবার্তা। এবার চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দিকে ফোকাস করব। হ্যাঁ, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে চিনবো জানো তোমরা? ইয়েস স্যার। বলো দেখি। বর্তমানে কোনো কাজ চলছে এরকম। হ্যাঁ, বর্তমানে কোনো কাজ চলছে এরকম সেন্টেন্স বোঝাবে। আচ্ছা, যদি এটাও তোমাদের কাছে কঠিন মনে হয় তাহলে একটু মনে রাখবা, বাংলা বাক্যের শেষে এই কথা মনে রাখবা, বাক্যের শেষে এই যে দেখো, শেষে করছি অর্থাৎ এখন, এখন কথাটা মনে রাখবা, এই মুহূর্তে চলমান, এখন করছি বা করছে অথবা করছেন অথবা খাচ্ছি বা খাচ্ছে বা খাচ্ছেন ইত্যাদি থাকবে। ইত্যাদি থাকলে সেটা কি হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে দেখো, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু চলমানরত, তাই না? যেমন গাড়িটি চলছে, আমার মা রান্না করছেন, বাবা অফিসে যাচ্ছেন, আমি আমার ভাইয়ের সাথে খেলছি। অর্থাৎ এই মুহূর্তে তোমার সামনে যা কিছু চলছে সব কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে চলে আসবে। হ্যাঁ, তো চলো এখানেও আমরা একটা ছোট্ট সূত্র প্রয়োগ করি। হ্যাঁ, যেমন দেখো, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর। কোথায় এম হবে, ইজ হবে, আর আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই। এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি, আচ্ছা, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আবু ভিডিও চলছে, আপু কিন্তু ঘুরে আসো, দেখি মানুষ। আচ্ছা, অবজেক্ট প্লাস এক্সটেনশন, কিন্তু ঘুরে আসো। এই যে দেখো, এটা হচ্ছে মূল গঠন আমাদের। কেমন দেখো, ওখানে ছিল সাবজেক্ট শুধু ভার্ব ওয়ান, আর এখানে এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সোজা কথা বলতে গেলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কোনো কিছু চলমানরত আছে। তো এখানে আমি একটা লিখে দিই। হ্যাঁ, দেখো, যেমন আই এম ডুইং, আমি করছি। আচ্ছা, এখানে আমি ইটিং রাইস দিদি। হ্যাঁ, তাহলে এই সহ থাকবে।
আই এম ইটিং রাইস, এটাই আমি ভাত খাচ্ছি। নেগেটিভ করো, আই এম নট ইটিং রাইস, নট ইটিং রাইস। আচ্ছা, এরপরে এম আই ইটিং রাইস, দেখো এম আই ইটিং রাইস, এম আই নট ইটিং রাইস, নট, এম আই নট ইটিং রাইস। আচ্ছা, এরপরে when am I eating rice, eating rice আমি কখন ভাত খাচ্ছি, eating rice। when am I not eating rice, am I not eating rice। আচ্ছা, এটা ছিল আমাদের 6টা ফর্ম, অর্থাৎ এই 6টা ফর্মকে আমরা 6টা আলাদা আলাদা স্ট্রাকচারে ফেলতে পারবো, বাট মূল গঠন কিন্তু এই প্রথমটা, অর্থাৎ প্রথমটা দিয়ে তোমাকে মনে রাখতে হবে সাবজেক্ট am is are প্লাস ভার্ব ing প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছি না, আই এম নট ইটিং। আচ্ছা বলো আহনাফ, বলো দেখি একটু, যদি এটাকে আমি এইভাবে বলি যে আমি ক্রিকেট খেলছি, কি বলবো আহনাফ? আমি, জি স্যার। বলো আমি ক্রিকেট খেলছি, এটার ইংলিশটা কি হবে? I am playing cricket. আমি ক্রিকেট খেলছি না, I don't play এখানে cricket. কোনো ডোন্ট আসবে না, ডোন্টটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা এম নট আসবে প্লাস ভার্ব। I am not played cricket. প্লেইড হবে না, প্লেইং হবে, আইএনজি। আই এম নট, হ্যাঁ এটা মনে রাখতে হবে। আবার বলো আমি ক্রিকেট খেলছি, আবার বলো আই এম। I am not playing cricket. আচ্ছা ভালো করে শোনো, আমি ক্রিকেট খেলছি বলেছি, না বলি নাই। আবার বলো আমি ক্রিকেট খেলছি। I am play cricket. হাই হাই, তুমি তো শুদ্ধ। I am playing cricket. আচ্ছা আমি ক্রিকেট খেলছি না, I not played. I am not playing cricket. আচ্ছা আমি কি ক্রিকেট খেলছি, তাহলে কি হবে? I am I হ্যাঁ, হ্যাঁ। playing cricket? আচ্ছা আমি কি ক্রিকেট খেলছি না? Am I not playing cricket? আচ্ছা আমি কখন ক্রিকেট খেলছি? When am I playing cricket? আচ্ছা আমি কখন ক্রিকেট খেলছি না? when, When not. When am হ্যাঁ, not playing cricket? আচ্ছা when am I not playing cricket, এই 6টা ফর্ম মাথায় রাখতে হবে, ওকে? তাহলে এটা ভালো হবে। আচ্ছা এবার আসি আমি, বাবা ওয়াসিক শুনতে পাচ্ছো? ওয়াসিক, নুসরাত জাহান থেকে ওয়াসিক শোনা যায়? আচ্ছা শুনতে পাচ্ছে না। সাদ আহমেদ একটু ওপেন করো দেখি, সাদ আহমেদ। আচ্ছা তুমি বলো দেখি, আমরা জানি আই এর সাথে এম হয়, বাট ইউ এর সাথে আর হয়, তাই না? তুমি বলো, তুমি 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 লিখছো, এটা কি হবে? You are writing. ইউ আর রাইটিং। যদি তুমি বলো তুমি একটি বই লিখছো, You are write a book. না, ইউ আর রাইটিং হয়ে যাবে। কন্টিনিউয়াস মানে ভার্ব আইএনজি, উপায় নাই, তোমাকে অবশ্যই আইএনজি করতে হবে। আবার বলো তুমি একটি বই লিখছো, You are writing a book. তুমি একটি বই লিখছো না, You are not writing a book. ভেরি গুড। তুমি কি একটি বই লিখছো? আর Are ইউ, you writing a book? তুমি কি একটি বই লিখছো না? Are you writing আচ্ছা a book? নেগেটিভের সময় আর ইউ নট বলে ফেলবা। আর ইউ নট রাইটিং আ বুক, কি বলবো? আর ইউ নট, বলো Are you not Are are you you not writing a book? আচ্ছা তুমি কিভাবে একটি বই লিখছো, হাউ মানে কিভাবে, কি বলবো? হাউ, How you write a book? না, হাউ আর হবে এবং ভার্বের সাথে আইএনজি হবে। আবার বলো হাউ আর ইউ, How are you writing a book? তুমি কিভাবে একটি বই লিখছো না, হাউ, How are you not writing a book? হাউ আর ইউ নট রাইটিং আ বুক। ঠিক আছে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ বলো দেখি, তুমি বলবা হচ্ছে আমার মা ভাত রান্না করছেন, ইংলিশ করো, তাহলে ইজ হবে। এবার বলো মাই মাদার, আব্দুল্লাহ হ্যাঁ বলো আমার মা ভাত রান্না করছেন। My mother is cooking rice. আমার মা ভাত রান্না করছেন না, মাই মাদার। Mother is not cooking rice. আচ্ছা আমার মা কি ভাত রান্না করছেন? Is my mother cooking rice? আমার মা কি ভাত রান্না করছেন না?
is not my mother cooking rice? না, ইজ এর পরে সাবজেক্ট বলবা, তাহলে ইজ মাই মাদার নট কুকিং রাইস। আবার বলো, ইজ মাই মাদার, Are not cooking rice? আমার মা কোথায় ভাত রান্না করছেন? ওয়্যার, Where ইজ, where is my mother cooking rice? আমার মা কোথায় ভাত রান্না করছেন না? ওয়্যার, Where is my mother not cooking rice? ইয়েস, থ্যাংক ইউ। অর্থাৎ এই 6টা ফর্ম ধরে তুমি পৃথিবীর যে কোনো সাবজেক্ট ধরে তুমি এই 6 ধরনের বাক্যই তৈরি করতে পারবা। তাহলে এখন প্রশ্ন, স্যার এম কোথায় হবে, ইজ কোথায়, আর কোথায় হবে, মাথায় থাকছে না। একটু খেয়াল করো, ছোট্ট একটা রুল আমি দিয়ে দিচ্ছি, তাতে তোমার সারা জীবন মনে থাকবে। আমরা জানি আয়ের সাথে এম হবে, এটা কমন মুখস্থ জিনিস, তাই না? আচ্ছা, তাহলে এবার ইজ কার সাথে হবে? ইজ ওই একই কথা, যে আমি এবং তুমি বাদে পৃথিবীর যে কোনো একজনকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার, যাদের সাথে একটু আগে এস ইএস যুক্ত করছিলে তাদের সাথে ইজ যুক্ত করতে হবে। হি, শি, ইট, ওয়ান পারসন, ওয়ান থিং। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ইজ ব্যবহার করব, তাই না? যা, কেটে গেল কেন লাইনটা? আচ্ছা, না তোমরা তো লাইনে আছো তাই না বাবা, কিন্তু এখানে আমার হঠাৎ করে চলে গেল কেন? আচ্ছা, একটু দাঁড়াও, আমি ফোন থেকে জয়েন করি একটু। আচ্ছা, কি বলেছি তাহলে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হবে? সাকিব আমাকে বলো একটু, অনেকবার বলেছি, দেখি মনে আছে কিনা সাকিব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, Sir, হ্যাঁ বলো। sir, first person singular না plural নাম্বারেও তো আর হয়। ওই যে প্লুরাল বলেছি আই এবং ইউ বাদে বাবা, আই এবং ইউ বাদে পৃথিবীর যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে ইজ ব্যবহার করবা। হ্যাঁ Oh, হ্যাঁ, ওটা একটু মনে রাখবো। বলো, কাকে বললাম জানো আমি? কোথায় গেল সাকিব? আছো? সাকিবের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। জায়েদ বলো দেখি, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা বলেছি? জায়েদ, হ্যাঁ বলো। I এবং you ছাড়া হুম, তাহলে পৃথিবীর যে কোনো একজন ব্যক্তিকে, ওই ব্যক্তিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। আচ্ছা যদি বলো যে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ডাকছে, ইংলিশটা কি হতে পারে? আমার, My best friend, হুম, my best friend is calling me. বাহ, মাই বেস্ট ফ্রেন্ড ইজ কলিং মি। আচ্ছা যদি বলো আমার বাবা অফিসে যাচ্ছেন, My father is going to office. আচ্ছা আমার বাবা অফিসে যাচ্ছেন না, My father is not going to office. আচ্ছা আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছেন, My parents হ্যাঁ, are ইয়েস, waiting for me. ভেরি গুড, মাই প্যারেন্টস আর ওয়েটিং ফর মি। তাহলে এখানে প্যারেন্টস হচ্ছে প্লুরাল, আর একটু আগে যেটা বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? অর্থাৎ আই এবং ইউ বাদে যে কোনো একটা, ওয়াইফাই কি ব্যাপার, গুগল মিটে ঢুকলে এই কেটে যাচ্ছে কার ওটা? আচ্ছা জানি না, তাহলে একটু লিখে দিচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা ইজ দিব, তাই না? ইজ। এবং প্লুরাল হলে, হ্যাঁ, উই, অর্থাৎ যে কোনো প্লুরাল হলে আমরা আর দেব, সোজা কথা, প্লুরাল হলে আর দেব। এই যে, তার মানে দেখো এই টেন্সটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর সাথে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এর পরে আমরা টেন্সের পার্ট শেষ করার পরে আমাদের যেটা শিখতে হবে রাইট ফর্ম অফ ভার্ব। তোমাদের অনেকের থাকে, রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কিন্তু আমাদের এই যে টেন্সের যে বিষয়গুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দুটো টেন্স হয়ে গেল, তাই না? আচ্ছা আমি একটু একটু যাচ্ছি। রাফি বলো দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনবো? রাফি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়? বাক্যের শেষে করি, করেন, আছে ইত্যাদি হলে, আচ্ছা হলে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিন। আচ্ছা, মূল গঠনটা কি ছিল জানো প্রেজেন্ট ইনডিফিনিটের? মূল গঠন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ইয়েস, অবজেক্ট এক্সটেনশন। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে গঠনটা কি হবে? সাবজেক্ট ভার্ব প্লাস এস ইএস, ওকে, প্লাস অবজেক্ট এক্সটেনশন। এক্সটেনশন, ঠিক আছে, থ্যাংক ইউ। মায়েশা বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে চিনবো জানো?
মায়েশা, হ্যাঁ। বাংলা বাক্যের শেষে করছি খাচ্ছি ইত্যাদি থাকলে ওকে, তাহলে এই ক্ষেত্রে গঠনটা সাবজেক্ট প্লাস হুম ভার্ব প্লাস আইএনজি হুম প্লাস প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্সটেনশন। আচ্ছা, যদি এমন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে তো ইজ হবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো হবে? দে না দে না বাবা, সিঙ্গুলার। সিঙ্গেল মানে তো একজন। সিঙ্গুলার হ্যাঁ, ইয়েস। হি ইট ওয়ান ওয়ান পারসন, ইট হ্যাঁ, তারপর ওয়ান পারসন ওয়ান থিং, ওয়ান ওয়ান, থিং। এক্স্যাক্টলি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আচ্ছা একটু দাঁড়াও, কে বাবা, একটু কি সমস্যা, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, এরপরে দেখো আমরা তাহলে গেল প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই পর্যন্ত কারোর প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। কারোর কোনো প্রশ্ন আছে কিনা যে স্যার এটা আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে? আমার সাথে একদম খোলাসা বলবা, কারণ কি গ্রামার বোঝার জিনিস, এটা স্পোকেন না যে হচ্ছে মানে প্র্যাকটিস মুখ দিয়ে করলাম হয়ে গেল, এটা বুঝতে হবে, এটা বুঝলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। কন্টিনিউসটা আমার আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বাংলা বাক্যের শেষে কোনো কিছু করছি খাচ্ছি এই মুহূর্তে চলমান থাকলে সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, এবং সেই ক্ষেত্রে আমরা am is are ব্যবহার করব এবং ভার্ব আইএনজি ইউজ করব। আচ্ছা তুমি বলো দেখি ফাতেমা, সে দৌড়াচ্ছে ইংলিশটা কি হবে? সে she দৌড়াচ্ছে, is running হি she ইজ, is running হ্যাঁ যদি নেগেটিভ করো সে দৌড়াচ্ছে না, she is not running সে কি দৌড়াচ্ছে? তাহলে ইজ সামনে আসবে, অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, তাহলে ইজ শি, বলো ইজ শি রানিং, is she running সে কি দৌড়াচ্ছে না, কি হবে? is she not running সে কোথায় দৌড়াচ্ছে, ওয়্যার, where is she running সে কোথায় দৌড়াচ্ছে না, where is she is not running এই তো বুঝতে পেরেছো? জি স্যার আচ্ছা ঠিক আছে, চলো এবার নেক্সট টেন্সে যাব। যদিও একদিনের টেন্স অনেকগুলো বোঝা মুশকিল হবে, তবু যেহেতু ফ্রাইডেতে আমরা একদিন ক্লাস করছি তাই একটু বেশি না পড়লে আবার পিছিয়ে যাব, হ্যাঁ। আচ্ছা আসো এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেন্স এবং প্রচুর কথা বলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাঁ। আচ্ছা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও অনেকে অনেকভাবে বলে যে একটু আগে কাজ শেষ হয়েছে, নানান ভাবে ব্যাখ্যা করে, হ্যাঁ। এত ব্যাখ্যার প্রয়োজন নেই, শর্টলি বুঝবা তাহলে মাথায় থাকবে। এই ক্ষেত্রেও তুমি বাংলা বাক্যের শেষে কথাটা মনে রাখবা, হ্যাঁ, তাহলে একদম ইজি হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যা পারফেক্ট টেন্স। দেখো তাহলে আমরা তিনটা টেন্সে আছি, 3 নম্বরে, তাই না? তাহলে একটা ছিল প্রতিদিন কোনো কাজ করি, করো বা করেন, এরপরে পড়েছি এখন করছি, করছে, করছেন। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে সম্প্রতি, মানে সম্প্রতি কথাটা মাথায় রাখবা, হ্যাঁ, বা কিছুক্ষণ আগে, সম্প্রতি কোনো কাজ করেছি, এছি থাকবে। আর একটা শুধু ছি, দেখো আমি লিখে বোঝাই, বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে, বাক্যের শেষে সম্প্রতি মানে এই কিছুক্ষণ আগে, হ্যাঁ। সম্প্রতি মানে কি জানো, কিছুক্ষণ আগে মানে এই সময়ের মানে কাছাকাছি সময়ে, হ্যাঁ। না, সম্প্রতি করেছি, এই যে দেখো এছি, করেছি, করেছো বা করেছেন, দেখেছো এটা কিন্তু কন্টিনিউয়াস না, অনেকে গুলিয়ে ফেলতে পারো স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা একই রকম না, না প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এই মুহূর্তে করছি। দেখো একটা হচ্ছে ব্যস্ত আর একটা রেস্ট নিচ্ছ, দুটো আলাদা। একটা হচ্ছে কাজটা করা হয়ে গেছে, তুমি এখন রেস্টে আছো, যেমন ভাত খেয়েছি স্যার, ভাত খাওয়া শেষ, তুমি এখন ঘুমাচ্ছ বা শুয়ে আছো, তাহলে রেস্টে আছো। আর একটা কি, ভাত খাচ্ছি মানে চলমান, চলমান থাকলে কন্টিনিউয়াস, আর যেটা শেষ করে তুমি রেস্ট করছো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমার বাবা অফিসে গিয়েছেন, আচ্ছা অফিসে যাওয়া শেষ, উনি এখন চেয়ারে রেস্ট করতেছেন। মা রান্না করেছেন, মার রান্না শেষ, এখন তিনি অন্য কাজে মনে করো শুয়ে আছেন বা উনি হয়তো বা একটু রেস্টে আছেন। মনে রাখবা যে কাজটা হয়ে গেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছো বা করেছেন থাকবে, অথবা যেমন তার লিখতে, মানে অতীত তাই না স্যার একদম অতীত না তবে কাছাকাছি অতীত,
কাছাকাছি অতীত, আবার অতীত হয়ে গেলে তো পাস্ট হয়ে যাবে, এই জন্য সম্প্রতি বলেছি। সম্প্রতি মানে কিছুক্ষণ আগের ঘটনা, বুঝতে পেরেছো বাবা? এই সম্প্রতি ঘটনা ঘটেছে, সেটাকে আমরা সম্প্রতি বা কিছুক্ষণ আগের কথা বলি। আচ্ছা, আবার বেশি অতীত হয়ে গেলে পাস্ট টেন্স হয়ে যায়। পাস্ট যখন বুঝবো তখন এটা আরো ক্লিয়ার করব। সোজা কথা, তুমি যদি বাংলায় করেছি করেছো বলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, করেছেন লিখেছি, লিখেছো বা লিখেছেন, লিখেছেন, আরে লিখেছেন থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, তাই না? আচ্ছা, এর গঠনটা কি যেন? সাবজেক্ট, তার মনে আছে? সাবজেক্ট হ্যাঁ, as have has বাহ, তুমি তো সবগুলো জানো, ভেরি গুড। হ্যাভ অথবা হ্যাজ, as ভেরি গুড। হ্যাঁ, ভার্বের 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 থার্ড থার্ড ভার্ব 3 প্লাস প্লাস, এক্সটেনশন বা অবজেক্ট। হ্যাঁ, প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, এক্সটেনশন অথবা অবজেক্ট। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি তোমাদের কেমন। দেখো, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। হ্যাঁ বাবা, স্যার ভার্ব পিপি মানে ও আচ্ছা আচ্ছা, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এটা আবার কি জিনিস স্যার? যেমন আমরা জানি গো মানে যাওয়া, এটা প্রেজেন্ট। ওয়েন্ট মানে গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। এই যে দেখো, এই গনটা পাস্ট পার্টিসিপল, এবং আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের এই পাস্ট পার্টিসিপল ফর্মটাই ব্যবহার করতে হয়। যেমন সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। আচ্ছা, অজস্রী বলো দেখি, আমি গিয়েছি ইংলিশটা কি হবে তাহলে? আই হ্যাভ গন। আই হ্যাভ গন। তাহলে দেখো তোমরা, এই যে আই হ্যাভ গন, তাহলে যদি বলো আমি স্কুলে গিয়েছি, শুনতে পারিনি। হ্যাঁ আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ, হ্যাঁ, বলো আমি স্কুলে গিয়েছি, I have got to school. আই হ্যাভ গন টু স্কুল। সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, এখানে দেখো আই এর পরে হ্যাভ ব্যবহার করতে হয়েছে। এবার নেগেটিভ করো দেখি, আমি স্কুলে যাইনি, কি হবে? আই, I haven't gone to school. ইয়েস, আই হ্যাভেন্ট গন টু স্কুল। আচ্ছা, এবার এটাকে প্রশ্ন করো, আমি কি স্কুলে গিয়েছি? Have I gone to school? হ্যাভ আই গন টু স্কুল। আচ্ছা, আমি কি স্কুলে যাইনি? Haven't I gone? Haven't I gone to school? এই তো গন টু স্কুল। আচ্ছা, আমি কখন স্কুলে গিয়েছি? when, When have I gone to school? yes, হ্যাঁ না, বাই গন টু স্কুল। আচ্ছা, আমি কখন স্কুলে যাই নাই হলে? When haven't I gone to school? yes, when haven't I gone to school। এই যে হয়ে গেছে, তাই না? আচ্ছা, তবে এখানে একটা কথা আছে, ঠিক একইভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা হ্যাজ দিব, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ দিব। ঠিক আছে, এটা মনে রাখবা। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হলে কি দিব? আমরা হ্যাজ দিব, হ্যাজ। Has. হ্যাঁ, আর বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ দিব। এটা হ্যাজ হবে, আর বাকি সবগুলো, বাকি রেস্ট অফ all the subject হ্যাভ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এটা কি হলো? হ্যাভ হ্যাজ এর ব্যবহার চলে আসলো, তাই না? আমি গিয়েছি, খেয়েছি, লিখেছি, পড়েছি, এরকম থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। আচ্ছা, ওয়াফিক, এবার ওপেন করো মাইক্রোফোন। ওয়াফিক, তুমি বলো দেখি, তুমি বলবে হচ্ছে, দেখো হি ক্ষেত্রে আমরা হ্যাজ দিব, তাহলে সে ভাত খেয়েছে, কি হবে বলো দেখি? He eating rice. ইটিং হবে না, হি, দেখো ইট অ্যাট ইটেন, তাহলে কি বলবো? আবার বলো, হি হ্যাজ। He has eaten rice. হ্যাঁ, সবাই খেয়াল করো, আমাদের গঠনটা ছিল সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, এবার ইট এর পাস্ট পার্টিসিপল ইটেন হয়ে গেছে। তাহলে এবার তুমি বলেছো যে, আবার বলো, সে ভাত খেয়েছে, He has eaten rice. সে ভাত খায়নি। He has don't eaten rice. আচ্ছা, এখানে আর কোনো ডোন্ট আসবে না, আমাদের যে অক্সিলারি ভার্ব সেটার সাথে শুধু নট বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আবার বলো দেখি, সে ভাত খায়নি, He hasn't rice. he hasn't rice. eaten rice, he hasn't eaten rice। Eaten rice. এবার বলো, সে কি ভাত খেয়েছে? কি বলতে পারি?
সে কি Is he eaten শোনো rice? আবার ইজ কেন, এখানে তো হ্যাজ বলছিলে, তাহলে হ্যাজ বলবা। হ্যাজ হি, বলো হ্যাজ, Has he eaten rice? সে কি ভাত খায়নি, তাহলে এটা কি হবে, হ্যাজেন্ট Hasn't হি, he do- বলো। hasn't he don't eaten rice? আবার ডোন্ট কেন বাবা, এর মধ্যে কোনো ডোন্ট আসবে না, এখানে শুধু হ্যাজ এর সাথে নটই বসবে, তাহলে হ্যাজেন্ট হি ইটেন রাইস। আবার বলো, Hasn't he eaten rice? সে কখন ভাত খেয়েছে, কি হবে, ওয়েন। When হ্যাজ শি, he eaten rice? হ্যাঁ সে কখন ভাত খায়নি, ওয়েন। When হ্যাজেন্ট শি, he hasn't না eaten rice? আগে হ্যাজেন্ট আসবে, ওয়েন হ্যাজেন্ট শি ইটেন রাইস, কি বলবো, ওয়েন। When hasn't he eaten rice? আবার বলো, সে ভাত খেয়েছে, He hasn't eat rice. হি হ্যাজ ইটেন রাইস। আবার বলো, সে ভাত খেয়েছে, He has eat rice. ইটেন ইটেন। আচ্ছা এবার সে ভাত খায়নি, কি হবে, হি। He hasn't eaten rice. সে কি ভাত খেয়েছে, কি বলবো, হ্যাজ হি Has ইটেন রাইস। he eaten rice? সে কি ভাত খায়নি, হ্যাজেন্ট হি Hasn't he ইটেন eaten রাইস। rice? সে কখন ভাত খেয়েছে, ওয়েন। When বলো ওয়েন। hasn't he eaten rice? আচ্ছা ওয়েন হ্যাজ হি ইটেন রাইস, ওয়েন হ্যাজ হি ইটেন রাইস। আর সে কখন ভাত খায়নি, কি বলবো, ওয়েন। When hasn't he eaten rice? আচ্ছা ওয়েন হ্যাজেন্ট হি ইটেন রাইস। ঠিক আছে, এই ফর্মগুলো শুধু পড়ে কিন্তু মানে মনে রাখতে পারলে হবে না, এগুলো শিট পাওয়ার পরে বাসায় একটু দেখবা, কারণ তোমাদের উইকলি তো একদিন হচ্ছে, তোমার কাছে শিটটা আছে, শিটটা প্রায় দেখবা, আর এটার উপর তো এক্সাম নিবই আমি। আচ্ছা নেব ইনশাল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ বলো দেখি, আব্দুল্লাহ সে ক্রিকেট খেলেছে, বলো দেখি কি হতে পারে, আব্দুল্লাহ সে ক্রিকেট খেলেছে, ই। Has played cricket. সে ক্রিকেট খেলেনি, He has not played cricket. আচ্ছা সে কি ক্রিকেট খেলেছে, Has he played cricket? সে কি ক্রিকেট খেলেনি, Has not he played cricket? আচ্ছা হ্যাজ হি নট প্লেড ক্রিকেট বলেছো, ভেরি গুড। আর যদি একসাথে বলতে চাও তাহলে হ্যাজেন্ট বলবা, যেরকম ভাল লাগে, অসুবিধা নেই। তুমি কখন ক্রিকেট খেলেছো, কি বলবো, ওয়েন। When have you played cricket? আচ্ছা তুমি কখন ক্রিকেট খেলোনি যদি বলি, ওয়েন। When have you played cricket? না নেগেটিভ বলেছি, খেলোনি, ওয়েন হ্যাভেন্ট ইউ। When haven't you played cricket? ভেরি গুড। অদ্রিজ, অদ্রিজ এবার বলো দেখি, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার মানে একজন, এবং একজন হলে হ্যাজ ব্যবহার করতে হয়। অদ্রিজ বলো, তুমি বলো হচ্ছে আমার বাবা অফিসে গিয়েছেন। অদ্রিজ, অদ্রিজ শুনতে পাচ্ছ কি, মিফতাহুল, আমার বাবা অফিসে গিয়েছেন, বলো। ও আচ্ছা অদ্রিজ, আচ্ছা অদ্রিজ বলে দেখো, অদ্রিজ বলো আমার বাবা অফিসে গিয়েছেন, কি হবে বলো দেখি। My father gone to office. শুধু গন বললে হবে না, হ্যাজ লাগবে তো। মাই ফাদার, My father have gone to office. হ্যাভ হবে না, হ্যাজ, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার বললে হ্যাজ হবে। তাহলে এবার বলো দিনি আমার বাবা অফিসে যাননি, কি হবে, মাই ফাদার। Father have not gone to office. হ্যাভ হবে না বাবা, হ্যাজ নট হবে, হ্যাঁ। Has not. হ্যাঁ এবার বলো আমার বাবা কি অফিসে গিয়েছেন, তাই প্রশ্নের আগে হ্যাজ নিয়ে আসুন, তাহলে হ্যাজ। Have my father go to office? ভুল করছো, হ্যাজ মাই ফাদার গন টু অফিস। এবার বলো আমার বাবা কি অফিসে যান নাই, হ্যাজেন্ট। Has my father don't go to office? ডোন্ট হবে না বাবা, এটা হ্যাজ নট হবে, বলো হ্যাজেন্ট অথবা হ্যাজ মাই ফাদার নট গন টু অফিস, বলো হ্যাজ মাই ফাদার Has my father নট গন টু অফিস। not gone to office? আচ্ছা তাহলে আমার আমার বাবা কখন অফিসে গিয়েছেন, ওয়েন। When has my father gone to office? কখন আমার বাবা অফিসে যাননি, ওয়েন। When has my father has not
Has not my father gone to office? গন টু অফিস। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আরেকটা বোঝাবো, এরপরে সবাই আলাদা আলাদা করে বোঝাতে হবে, অর্থাৎ পুরো জিনিসটাকে এক্সপ্লেন করতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট কি, এটা কিভাবে গঠন হবে, অর্থাৎ সম্পূর্ণ ক্লাসটা রিভিউ দিবা তোমরা এক একজন, হ্যাঁ? আচ্ছা, এরপর দেখো প্রেজেন্ট, এর প্রেজেন্ট একসাথে অনেকগুলো, এর পরে গেলে আবার মনে থাকবে না, এই জন্য আজকে 4টা পর্যন্ত শিখবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন জানো? প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা পড়েছি না, আচ্ছা সাকিব বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা চেনার উপায় বলো। সাকিব, সাকিব, সাদ বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়। সাদ আহমেদ, বাংলা। আর কোথায় গেল বাবা? মায়েশা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, একসাথে সবাই অন করছো, সাথে সাথে অন করবা। বলো সাদ আহমেদ, বলো। হ্যাঁ, বাংলা বাক্যে বাংলা বাক্যের শেষে বলো। করছি, হ্যাঁ, করছি, করেছি, করেছি না আপা, করেছি না, করছি। করছি, তারপরে খাচ্ছি, খাচ্ছি, হুম, করছেন, হুম, ইত্যাদি থাকবে, তাই না? থাকলে হ্যাঁ, সেটা প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, ভেরি ভেরি গুড। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিরকম, চেহারাটা একটু খেয়াল করো। প্রেজেন্ট কিচ্ছু না, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি জানো? প্রেজেন্ট কন্টিনিউয়াস সাথে সময় থাকবে। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস প্লাস টাইম। এই যে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস তো তোমরা চিনেছই, বাংলা বাক্যের শেষে করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, আর সময় থাকবে। স্যার তাহলে এক্সাম্পলটা কেমন হবে দেখো, আমি বললাম যে আমি, স্যার ফরওয়ার্ড সিরিজ থাকবে, হ্যাঁ বুঝিনি বাবা। ফরওয়ার্ড সিরিজ, হ্যাঁ ফরওয়ার্ড সিরিজ। হ্যাঁ হ্যাঁ, ওটা আসছি বাবা, এখন ইংলিশে যায় নাই। যেমন আমি দেখো, আমি 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে পড়ছি। এই যে দেখো সবাই, এই যে পড়ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি হলে তুমি জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু তাতে একটা সময় রয়েছে, 1 ঘন্টা ধরে পড়ছি, খেয়াল করো। তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার একটা আছে, যেমন আমি সকাল থেকে পড়ছি, সকাল থেকে পড়ছি, পড়ছি। তাহলে এই ক্ষেত্রেও দেখো একটা সময় আছে, তাহলে সকালবেলা একটা সময়, তাহলে সেই বাক্যে আমরা, সেই বাক্যকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো, যেখানে কন্টিনিউয়াস এবং সময় থাকবে। তাহলে যদি চেনার উপায় বলে তাহলে কিভাবে বলবো? তুমি বলবা যে বাংলা বাক্যের শেষে পড়ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি প্লাস সময় থাকবে, প্লাস বাক্যের সময় থাকবে। তাহলে চলো এখানে আমি, অথবা তুমি বলতে পারো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে সময় থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি যেভাবে বোঝাতে পারো। আমি 2 রকম বলছি, খেয়াল করো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে সময় থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অথবা বাংলা বাক্যের শেষে করছি, করছো, করছেন, খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছেনের সাথে সময় উল্লেখ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে একটু গঠনটা একটু খেয়াল করো কেমন, সোজা জিনিস। আমি দুটো গঠনকে আলাদাভাবে লিখে তোমাদের বোঝাই, তাহলে মনে থাকবে। যেমন একটা স্যাম্পল, আচ্ছা আমার লাইন কেটে গেলে তোমরা একটু বলো, হ্যাঁ? আমি আবার লিংক দেবো, কতক্ষণ আছে? স্যার মাত্র 1 মিনিট। ও 1 মিনিট আছে, আচ্ছা তোমরা কেটে দাও, লাইন কেটে আবার ঢুকো।